প্রথম থেকে বলে আসছেন আরএসএস এর যে বৈচারিক পদ্ধতি বা তার বিরুদ্ধে, তারা সম্পূর্ণ বিরুদ্ধে তিনি, সেটা সর্বত্র বলেন তিনি। যদি পরিষ্কার অর্থে যদি ইন্দিরা গান্ধীর ছায়া কারোর মধ্যে থাকে, রাহুল গান্ধী। কারণ রাহুলের মুশকিল একটা জিনিস যদি সে ধরে নেয়, বলবে, তো তাকে কিছুতেই সেখান থেকে সরানো যাবে না। মাফ আমরা চাই না, গান্ধীরা মাফ চায় না, আমরা সাভারকর নই। কিন্তু রাহুল গান্ধী কোনো কিছুকে পরোয়া না করে যেটা মনে করছেন সেটি বলছেন, এবং যেটা বলছেন সেটা শাসক দলের পক্ষে প্রচন্ড অস্বস্তিকর। এ নিয়ে কোনো ভুল নেই যে আমেরিকা ভারতবর্ষকে ডিজিটাল কলোনি বানিয়ে দেবে। প্রথমত, আমেরিকার কাছে এমন কোনো জিনিস নেই যেটা ভারতের কেনার দরকার আছে। ভারতকে বিক্রি করে দিচ্ছেন মোদী প্রধানমন্ত্রী। এই কথাটা করলে তো প্রধানমন্ত্রী যে আসলে সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন আমাদের চিফ অফ স্টাফের উপরে, এই মন্ত্রী আছে। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আবার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিয়ে প্রবল শোরগোল শুরু হয়েছে লোকসভায় এবং দেশ জুড়ে। আপনারা এর মধ্যেই জেনেছেন রাহুল গান্ধী তার বাজেট বক্তৃতায় একটি এমন সমস্ত ইস্যু তুলেছেন যা প্রায় শাসক দলের মধ্যে কম্পন ধরিয়ে দিয়েছে। এবং তারপরেই অমিত শাহর ঘনিষ্ঠ সাংসদ নিশিকান্ত দুবে তিনি এমন একটি প্রস্তাব এনেছেন লোকসভায়, যাতে রাহুল গান্ধীকে শুধু সংসদ থেকে বহিষ্কার করাই নয়, তিনি যাতে আর কোনোদিন ভোটে দাঁড়াতে না পারেন সেরকম কিন্তু একটা চেষ্টা তিনি শুরু করেছেন। রাহুল গান্ধী এর প্রেক্ষিতে একটি ছোট্ট ভিডিও আমরা যখন এই অনুষ্ঠান করছি তার কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে তিনি আপলোড করেছেন। আমরা প্রথমে রাহুল গান্ধী এই বিষয়ে কি বলছেন সেটা শুনে নিই, তারপরে আমরা মূল বিষয়ে আসব। नमस्कार। कल मैंने कहा कि जो किसान है वो हिंदुस्तान की नींव है, फाउंडेशन है, और फूड सिक्योरिटी के लिए कांग्रेस पार्टी और हिंदुस्तान लड़ी थी। नरेंद्र मोदी जी ने हमारी फूड सिक्योरिटी, हमारे किसानों को धोखा दिया है। यूएस के साथ डील करके उन्होंने कपास के किसानों को, सोया के किसानों को, सेब के किसानों को, फल के किसानों को बेच दिया है। हिंदुस्तान की कृषि मार्केट पर सालों से विदेश के लोग कब्जा मारने की कोशिश कर रहे हैं। नरेंद्र मोदी जी ने उनके लिए दरवाजा खोला है। ये सच्चाई है, वो भी जानते हैं, मैं भी जानता हूं। क्यों खोला है? क्योंकि उनके गले पर चोट लगा रखा है। डोनाल्ड ट्रंप ने नरेंद्र मोदी की लगाम पकड़ी हुई है। मक्का, कपास, सोयाबीन और फल, ये शुरुआत है। नरेंद्र मोदी पूरी कृषि मार्केट के दरवाजे खोलेंगे अपने मित्रों के लिए, अदानी अंबानी जैसे लोगों के लिए, विदेशी ताकतों के लिए। भारत के किसान और पूरा देश जानता है कि नरेंद्र मोदी किसान विरोधी है। वो अपने मित्रों की मदद करता है। पहले भी वो काले कानून लाए थे, अब उन्होंने विदेशी ताकतों के लिए दरवाजा खोल दिया है। अमेरिका के जो किसान हैं उनके बड़े बड़े खेत होते हैं, हजारों एकड़ के खेत होते हैं, पूरा मैकेनाइज्ड है, और उनको सरकार सब्सिडी देती है। आप जानते हो कि हमारे किसानों के खेत छोटे होते हैं, सही एमएसपी नहीं मिलती है, और मैकेनाइजेशन का तो नाम ही नहीं है। नरेंद्र मोदी जी ने देश को बेच दिया है, किसानों को बेच दिया है। आप मेरे ऊपर केस डालो, गाली दो, जो भी आपको करना है करो, प्रिविलेज मोशन डालना है वो डाल दो, कोई फर्क नहीं पड़ता। मैंने पार्लियामेंट हाउस में सच्चाई बोली है। आपको सच्चाई अच्छी नहीं लगे वो दूसरी बात है, देश सच्चाई को समझता है। आप कुछ भी करना है कर लो, मैं किसानों के साथ खड़ा हूं, 1 इंच पीछे नहीं हटूंगा। कांग्रेस प्रेसिडेंट खारगे जी, मैं और पूरी कांग्रेस पार्टी, हमारे सब कार्यकर्ता किसानों के साथ खड़े हैं। ये अन्याय हम नहीं होने देंगे। धन्यवाद। এই ভিডিওটা শোনার পরে আপনাদের মনের মধ্যে প্রশ্ন এলো যে কেন রাহুল গান্ধীর উপরে এতটা বড় একটা আক্রমণ করা হচ্ছে, যে তাকে যাতে আর সংসদে শুধু বহিষ্কার নয়, সংসদে তিনি যাতে বলতে না পারেন তার ব্যবস্থাই শুধু নয়, একেবারে তিনি যাতে ভোট রাজনীতি থেকে বেরিয়ে যান, সেরকম একটা ব্যবস্থা কিন্তু করতে চাইছে আমাদের শাসক দল বিজেপি। কেন, এই বিশ্লেষণটা আমরা আজকে এখানে করব। আমাদের সঙ্গে রয়েছেন গৌতম বন্দ্যোপাধ্যায়, প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। গৌতম দা, আপনাকে প্রথমেই বলি, গতকাল বাজেট
বক্তৃতায় আমরা দেখেছি রাহুল গান্ধী একটা অপূর্ব ভাষণ দিয়েছেন এবং সেটা লক্ষ লক্ষ ভিউ হয়েছে। এর মধ্যেই আমি দেখলাম প্রায় 2 লক্ষর উপরে বেশি ভিউ ইউটিউবেই হয়ে গেছে, এছাড়া এক্স হ্যান্ডেল এবং অন্যান্য সমাজ বান্ধবের ভিউ তো আছেই। আপনিও এটা লক্ষ্য করেছেন। আহ, হুম। এইটাই কি মূল কারণ? এবং সেটাই যদি কারণ হয়, তাহলে কি তার বক্তৃতার মধ্যে কি আছে যা শাসক দলের মধ্যে এতটা ভীতির সঞ্চার করলো? দেখো সুব্রত, একটা জিনিস যে রাহুল গান্ধী সংসদে হোক বা বাইরে হোক বা জনসভায় হোক যা যা কথা বলেন, সেই কথাগুলোকে কোনোদিন উনি যাকে বলা হয় মানে সেই কথাগুলোতে উনি স্টিক করে থাকেন। উনি সেই অবস্থানে দৃঢ় থাকেন, কখনো সেই অবস্থান থেকে সরে যেতে দেখি না। এইটা হচ্ছে যাকে বলা হয় যে একজন একজন পলিটিশিয়ানের কাছে, এক কুশলী পলিটিশিয়ানের কাছে এটা তো আমরা আশা করি না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তৃতা শুনি, কথা বলতে দেখি, বিভিন্ন আলাপ আলোচনা শুনি, ভেতরে ভেতরে কিছু যোগ সাজস শুনতে থাকি। এটা হতে থাকে রাজনীতিতে। এর রাহুল গান্ধীর মধ্যে সেটা একেবারেই দেখতে পাচ্ছি না, একেবারেই নেই। প্রথমত রাহুল গান্ধী প্রথম থেকে বলে আসছেন আরএসএস এর যে বিচার, বৈচারিক পদ্ধতি বা তার বিরুদ্ধে, তারা সম্পূর্ণ বিরুদ্ধে তিনি, এবং সেটা সর্বত্র বলেন তিনি। এমনকি যে মুম্বাইয়ে একটা সময় এই শিবসেনাদের সঙ্গে, উদ্ধব ঠাকরেদের সঙ্গে এত সম্পর্ক ভালো, সেই সময় এই শিবসেনা বরাবর আরএসএস এর সঙ্গে খুব যথেষ্ট ঘনিষ্ঠ, কিন্তু তিনি গিয়ে সেখানেও জনসভায় বলে চলে এলেন যে আরএসএস কে তিনি পছন্দ করেন না। কেন? আরএসএস কেন এই দেশের পক্ষে ক্ষতিকারক। কাজে তিনি তার অবস্থানে দৃঢ় থাকেন। বিজেপি, ভারতীয় জনতা পার্টি, যেহেতু সংখ্যাতত্ত্বের বিচারে এমন একটা জায়গায় আছে এই সংসদে যে যে কোনো বিল পাস করে নিতে পারে, যে কোনো কথা বলে সেটাকে দাঁড় করিয়ে দিতে পারে, এবং তাদের অর্থবল এবং অর্থবলের দরুন যে আইটি সেল সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে প্রবলভাবে বিচরণ করে থাকে, কাজ করে থাকে, তাতে তারা যে কোনো কথা যে কোনো মুহূর্তে ভাইরাল করতে পারে যে আমাদের এই কথা, আমাদের এই অবস্থান সমস্ত মানুষের কাছে পৌঁছে দেবো। এটা করে আছে। রাহুল গান্ধী এটার কোনোটাই পরোয়া করেন না, এটা করেন না। একটা প্রসঙ্গ তো মনে পড়ে গেল, বহুদিন আগে একটা প্রিয়াঙ্কাকে একটা একটা সাক্ষাৎকারে বলতে শুনেছিলাম যে তাকে একজন বলছিলেন, যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন, তিনি বলছিলেন আপনার মধ্যে অনেকে ইন্দিরা গান্ধীর ছায়া দেখতে পান। তিনি বলেছিলেন একেবারেই নয়, যদি পরিষ্কার অর্থে যদি ইন্দিরা গান্ধীর ছায়া কারোর মধ্যে থাকে রাহুল গান্ধী। কারণ রাহুলের মুশকিল হচ্ছে, মুশকিল একটা জিনিস যদি সে ধরে নেয় বলবে, তো তাকে কিছুতেই সেখান থেকে সরানো যাবে না। এবং অদ্ভুত ভাবে খুব একেবারে মিল নেই, কিন্তু গান্ধীজিরও তাই চরিত্র ছিল। ভুল ঠিক তা কিন্তু নয়, একবার তিনি যদি বলে দিতেন এটা করবেন। এমনকি জওয়াহরলাল নেহরু পর্যন্ত আমি দেখেছি এআইসিসি কনফারেন্সের আগে বললেন যে এনাকে কিছুতেই বোঝানো যাবে না অন্য কথাটা, উনি যেটা বলবেন ভেবেছেন তিনি বলেই যাবেন, কিছুতেই বলবেন না। কারণ জওয়াহরলাল নেহরুর সঙ্গে তখন একটা মতানৈক্য চলছে, তবু এই কথাটা বলছেন নেহরু। ঠিক রাহুলের মধ্যে আমি এটা দেখতে পাই। এটা যারা পছন্দ করার প্রসঙ্গক্রমে করবে। এই প্রসঙ্গেও রাহুল বলেছেন যে মাফ আমরা চাই না, গান্ধীরা মাফ চায় না, আমরা সাভারকর নই। সাভারকার নেই, এইটি বলবেনই এটা। এবং দেখো উনি তো তাও সাভারকার বলছেন, যে আরএসএস গোলওয়ালকারের একেবারে ভাবনায় সমৃদ্ধ উঠেছে। সেই গোলওয়ালকারের প্রচুর চিঠি আছে, আমি জানি, আমরা সেই চিঠি পড়েওছি, জানি। নেহেরুকে লিখছেন কিরকম ভাবে যে কেন আরএসএস কে ব্যান করা উচিত নয়, আপনারা দয়া করে তুলে নিন, ভারতের জন্য এটা কত প্রয়োজন, অনেক কিছু চিঠি লিখছেন। একবার পেটেলকে লিখছেন, একবার নেহেরুকে লিখছেন, এরকম প্রচুর আছে। কিন্তু রাহুল গান্ধী সেটা করবেন না। এবং অনেক দূর পর্যন্ত, অনেক দিন পর্যন্ত বোধহয় এরা ভেবেছিল যে রাহুল গান্ধীকে পাপ্পু পাপ্পু বলে ওকে থামিয়ে দেওয়া যাবে। দেখা গেল থামানো গেল না, ভারত জোড়ো যাত্রা করে দিলেন। এবং এখন এমন একটা অবস্থায় পৌঁছেছে যে এখন সংখ্যাগুরু মানে সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে ঠিক আছে, তার আছে সবই, কিন্তু তবু তো আগের দিন বলছিলাম, তবুও তো এটা মেজরিটি গভর্নমেন্ট নয়, এটা একটা মাইনরিটি গভর্নমেন্ট। দুখানা ক্রাচ আছে দুপাশে, তাদের দৌলতে বিজেপি এখন শাসন করছে দেশকে। কিন্তু রাহুল গান্ধী কোনো কিছুকে পরোয়া না করে যেটা মনে করছেন সেটি বলছেন, এবং যেটা বলছেন সেটা শাসক দলের পক্ষে প্রচন্ড অস্বস্তিকর, এ নিয়ে কোনো ভুল নেই, প্রবল অস্বস্তিকর। এবং বিরোধী পক্ষের
সকলেই প্রায়, আমি সকলে প্রায় বলছি, কেন প্রায় বলছি, হয়তো কেউ কেউ তার মধ্যে থাকতে পারেন যে রাহুলকে হয়তো পছন্দ করে না, কিন্তু তার যে যুক্তি, সেই যুক্তির বিরুদ্ধে যেতে পারছে না। এবং এই যে যে বক্তৃতার কথা তুমি বলছো, 40 মিনিট ধরে প্রায় বক্তৃতা দিয়েছে, সেই বক্তৃতাতে আমি দেখেছি মূলত যে ভারতের বাজেট স্পিচ নিয়ে বলেছেন। তিনি প্রথম শুরু করেছেন একটা মার্শাল আর্টের সঙ্গে উপমা দিয়ে, মার্শাল আর্ট মানে জুজুৎসুর সঙ্গে উপমা দিয়ে, যে কিভাবে প্রথমে গ্রিপ করা হয়, ধরা হয়, কুস্তিগিররা যেভাবে ধরেন আরেকজনের প্রতিপক্ষকে, এবং তারপরে তাকে ধীরে ধীরে চোখ করে দেওয়া হয়, মানে গলা আটকে দেওয়া হয় এমন ভাবে যে তারা নড়াচড়া করার জায়গা থাকে না, এবং তখন সে সারেন্ডার করে। তিনি বলতে চাইছেন যে ভারতের এমন অবস্থা, শাসক দলের বিশেষ করে প্রধানমন্ত্রীর এখন সেই অবস্থা হয়েছে। কেন? তিনি কিন্তু দোষারোপ করছেন মার্কিন প্রেসিডেন্টকে। তিনি বলছেন ট্রাম্প, বিশেষ করে মার্কিন যে প্রশাসন, তারা কিন্তু ভারতকে এই অবস্থায় নিয়ে গেছে, এমন অবস্থায় নিয়ে গেছে যেখানে তিনি চোখ করে যাচ্ছেন, তিনি সারেন্ডার করে দিয়েছেন। এবং এই প্রসঙ্গে এসেছে ভারত মার্কিন ট্রেড যে প্যাক্ট, সেই প্যাক্টটা গোটাটা এখনো হয়নি, আমরা তা দেখিনি। আমরা দেখেছি এগ্রিমেন্টটা হয়েছে, যে এগ্রিমেন্টটা হয়েছে দুপাতার একটা এগ্রিমেন্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু সেই দুপাতার এগ্রিমেন্টে এমন এমন কিছু কথা আছে যা ভারতবাসীর পক্ষে, ভারতের পক্ষে, ভারতের নাগরিকদের পক্ষে, ভারতের কৃষি সমাজের পক্ষে, সামগ্রিকভাবে যুবক যুবতী বেকারদের পক্ষে সমস্ত ভাবে খুব দুশ্চিন্তা, খুবই দুশ্চিন্তা। এবারে কি বলেছেন রাহুল গান্ধী, খুব পয়েন্টেডলি, একেবারে পরীক্ষায় উত্তর দেওয়ার মতন করে বলেন, এর আগেও দেখেছি আমরা, এটা ওনার মধ্যে আছে একটা একটা একাডেমিক সুলভ, একটা একাডেমিশিয়ান সুলভ একটা বলার। তার মধ্যে তিনি প্রথমে বলছেন এই গ্রিপ এন্ড চোখের পরে তিনি কি বলছেন, যে তিনটে কথা বলেছেন। প্রথমত বলছেন যে আমেরিকা ভারতবর্ষকে ডিজিটাল কলোনি বানিয়ে দেবে, বানিয়ে দিয়েছে ইতিমধ্যে ডিজিটাল কলোনি। তৃতীয়ত বলেছেন ফুড অ্যান্ড এগ্রিকালচারে, খাদ্য সামগ্রী এবং কৃষি পণ্যের দিক থেকে আমেরিকা যা চাইবে তাই পাঠাবে, এবং ভারতের কৃষি পণ্য মার খেতে থাকবে, দিনের পর দিন মার খাবে, ভারতের কৃষি ব্যবস্থা মার খাবে, ভারতের কৃষকরা মার খাবেন। দ্বিতীয় কথা। তৃতীয় বলছেন ফিউয়েল অ্যান্ড এনার্জি, আমাদের যে পেট্রোলিয়াম, কয়লা বা কয়লা থেকে পেট্রোলিয়াম, সবই এই সমস্ত মার খাবে। কেন মার খাবে তার পরে ব্যাখ্যা করেছেন। প্রথমে ডিজিটাল কলোনি যেটা বলেছেন, এটা বলা দরকার। ডিজিটাল কলোনি মানে হচ্ছে যে এখন যে সফটওয়্যার আমাদের দেশে চলছে, যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করছি, এগুলো প্রায় সবটাই মার্কিন। এটা কিরকম উইন্ডোজ আছে এইগুলো বলেননি উনি, কিন্তু আমরা জানি এমএস অফিস আছে, আমরা একটা ল্যাপটপে যা ব্যবহার করি, ফোনে যেটা ব্যবহার করি, সবই তো তাই, গুগলে ব্যবহার করি, যাই করি সবই কিন্তু আমেরিকার। এবারে এর সর্বনাশটা কোথায় হতে পারে? দেখো, এর সর্বনাশটা কোথায় হতে পারে আমাদের, আমরা সামগ্রিকভাবে আমাদের নিজস্ব কোনো সফটওয়্যার এই অনুযায়ী তৈরি করতে পারিনি। চায়নায় আছে নিজস্ব, রাশিয়ার আছে নিজস্ব, এমনকি ইরানেরও আছে নিজস্ব, আমাদের নেই, আমরা সেটা তৈরি করতে পারিনি। আমরা শুধু কি করেছি, আমরা কিছু ঠিকাদার তৈরি করেছি, মানে তুমি আমি তোমাদের হয়ে কাজটা করে দেবো, এই ধরনের কাজ করেছি। আমাদের দেশে সেই রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কাজটা হয়নি, আমরা তো জানি হচ্ছে না। এর ফলে কি হবে, একটা সাধারণ উদাহরণ যদি দিই, যে নিয়ারা যারা ওই রাশিয়া থেকে তেল কিন্তু গত বছরে এই ইউরোপিয়ান ইউনিয়ন ওই নিয়ারার উপরে স্যাংশন করার সঙ্গে সঙ্গে এই আমেরিকান মাইক্রোসফট সব বন্ধ করে দেয়, ওদের সব বন্ধ করে দিয়েছিল, এবং সে সমস্ত কিছু তাদের বন্ধ হয়ে যায়, কাজ কারবার। আবার হাইকোর্টের নির্দেশে চালু করা হয়। তাহলে এটা যদি ভারতের ক্ষেত্রে হয়, ভারতের তাদের যত টেক ইন্ডাস্ট্রি আছে, টেক কোম্পানিজ আছে, তারা যদি হঠাৎ করে বন্ধ করে দেয়, তো সারা ভারতবর্ষ তো একবার ডুবে যাবে, কোথায় চলে যাবে, অর্থনীতি, সমরনীতি, সমস্ত কিছু আমরা তাদের উপর নির্ভরশীল। এটা, এবং এটা কি বলেছে যে ডিজিটাল যে টেক কোম্পানিগুলো আছে তাদের পুরোপুরি ট্যাক্স রিলিফ দিয়ে দিতে হবে। এটা ভারতের সঙ্গে হবার সম্ভাবনা, আমি বলছি না করেছে, কিন্তু সেটা ওর মধ্যে একটা এমন ক্লজ থাকতে পারে, এটা কিন্তু অনেকে আশঙ্কা করছেন। কেন আশঙ্কা করছেন আমি আসছি একটু পরে।
আশঙ্কা করছেন যে এটা আসতে পারে। কেন আসতে পারে? কারণ মালয়েশিয়ার সঙ্গে ঠিক এই ধরনের একটা এগ্রিমেন্ট হয়েছে, ওদের এগ্রিমেন্টের ফুল কপিটা আছে, মালয়েশিয়ার সঙ্গে ওরা করেছে আমেরিকা, ঠিক এগ্রিমেন্টের এক্স্যাক্টলি এই কপিটা পাওয়া যায়। প্রথমে তারা এইরকমই করেছিল, একটা স্টেটমেন্ট দিয়েছিল, এই ধরনের এগ্রিমেন্টের স্টেটমেন্ট, তারপরে পুরো এগ্রিমেন্ট ওদের ওই রকম হয়েছে। সেই রকম যদি হয়ে যায় ভারতের সঙ্গে তাহলে খুব মুশকিল, তাহলে খুবই মানে বিপদের একটা ঘন্টা যাকে বলা হয় আমরা শুনতে পাবো একটা। এরপরে আমরা আসি ওই যে ইউএস ট্রেড, যে 500 বিলিয়ন, তুমি দেখো 500 বিলিয়ন যেটা রাহুল গান্ধী বলছেন, আমাদের এখন ওই 45 থেকে 46 বিলিয়ন আমরা 45 বিলিয়ন, হ্যাঁ 45 বিলিয়ন বা 46 বিলিয়ন, এটাকে বছরে 100 করতে তবেই 500 বিলিয়ন হয় তোমার 5 বছর। এবারে যারা বিশেষজ্ঞ তারা বলছেন, অনেকেই বলছেন এই কথা, যে প্রথমত আমেরিকার কাছে এমন কোন জিনিস নেই যেটা ভারতের কেনার দরকার আছে, কেনার দরকারের মতো জিনিসই নেই ওদের। ওদের কি কি আছে যেগুলো আমরা অন্য জায়গায় সস্তায় পাই, আমরা অন্য জায়গায় সস্তায় যেগুলো পাই সেগুলো ওরা বিক্রি করে বেশি দামে। ওরা তেল বিক্রি করে, কয়লা বিক্রি করে, আমাদের তাহলে বেশি দামে কয়লা তেল কিনতে হবে। এবারে যদি এবারে কি হয়, আমরা বিমান কিনতে পারি, ওই যুদ্ধ বিমান, এবার যুদ্ধ বিমানে একটা হিসেব দিচ্ছে না, ওরা বেশি দামে বিক্রি করতে চাইছে মূলত সেরকম, এবং কৃষি তাহলেও আচ্ছা এভাবে তা হলেও তারপরে কি হচ্ছে দেখো, হিসেবটা কি, হিসেবটা হচ্ছে যদি আমাদের 200টা মনে করো এখন এয়ারক্রাফট আছে, এই যুদ্ধ বিমান, আমরা মনে করলো আরো 200 কেনা হবে, তা একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ তিনি বলছেন যে 300 মিলিয়ন করে যদি দাম হয় তাতেও 60 মিলিয়ন হচ্ছে, তারপরেও অনেক টাকা পড়ে থাকছে, সেই টাকার মাল কি আসবে, তারপরেও কি আর কি কিনবে ভারত, তাহলে ওই কিনতে হবে যা যা বললাম, ডেয়ারি প্রোডাক্টস, এগ্রিকালচারাল প্রোডাক্টস। এবারে কি এগ্রিকালচারাল প্রোডাক্টস কেনা হবে আমরা জানি না, কারণ এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। এটা রাহুল গান্ধী কিছু বলেছেন, রাহুল গান্ধী পুরোপুরি বলছেন যে উনি উনি কোথা থেকে বলেছেন উই ডু নট নো, কিন্তু উনি এটা বলেছেন, ওখানেও বলেছেন, এমনকি এই যে তুমি যে ভিডিওটা বললে সেখানেও বলেছেন, বিভিন্ন জায়গায় বলেছেন যে মিলেট কিনবে ওরা, বা সয়াবিন কিনবে, হ্যাঁ সয়াবিন পাঠাবে, ভুট্টা পাঠাবে, এই ধরনের জিনিস বলছে। এইগুলো পাঠালে তো ভারতের কৃষির উপরে ভীষণ রকম চাপ পড়ে যাবে, ভীষণ চাপ পড়ে যাবে, ভয়ঙ্কর রকম চাপ পড়ে যাবে, মানে এত জিনিস কিনবে তো সারপ্লাস হয়ে যাবে আমাদের, আমরা তো এগ্রিকালচারে যথেষ্ট সারপ্লাস, আমাদের ভালো অবস্থা, তারপরে ওই যদি জিনিস কিনতে হয় তাহলে আমরা যাবো কোথায়, এইটা বলছেন রাহুল গান্ধী, বলছেন এই জন্যে যে ভারতকে বিক্রি করে দিচ্ছেন মোদী প্রধানমন্ত্রী, আর এইটাতে সবচেয়ে আপত্তি হচ্ছে বিজেপির, যে এত বড় কথা তিনি বললেন কি করে পার্লামেন্টে, এটা হচ্ছে মূল কথা। এবং এই যে নিশিকান্ত দুবে এই কথাটা বলছেন যে এত বড় কথা উনি বলেন কি করে, এত বড় বাজে কথা বলেন কি করে, প্রধানমন্ত্রী বিক্রি করে দিচ্ছে ভারতকে, এই ধরনের কথা। এই জন্য উনি একটা সাবস্ট্যান্টিভ মোশন নিয়ে এসেছেন, সাবস্ট্যান্টিভ মোশনে এইটাই হচ্ছে মূল জিনিস, যদি সেটা অ্যাকসেপ্টেড হয়ে যায়, এবং সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হতে পারে না তা নয়, মেজরিটি সংখ্যার জোরে হয়ে যেতে পারে, যদি হয় তাহলে কি হবে, ওই তুমি যেটা বললে সেটাই হবে, রাহুল গান্ধীর প্রথমত তো বহিষ্কার হবে, এবং দ্বিতীয়ত হবে ওই যেটা আর কোনোদিন ভোটে দাঁড়াতে পারবেন না, আর কোনোদিন নির্বাচনে দাঁড়াতে পারবেন না, এটা হলো আমি ধরে নিলাম। যদিও এরপরেও একটা অনেক বড় কনস্টিটিউশন বেঞ্চে যাবে আলটিমেটলি, এটুকু বুঝতে পারছি, সুপ্রিম কোর্টে গেলেও সুপ্রিম কোর্টে যাবে, এবং 9 বেঞ্চ কনস্টিটিউশন 9 বেঞ্চে যাবে, তাছাড়া হবে না আমার মনে হয়, কারণ বিশেষ করে এটা ফান্ডামেন্টাল রাইটস এর প্রশ্ন, এবং পার্লামেন্টের ভেতরের তাদের কতটা ক্ষমতা সেইটার প্রশ্ন, এটা পুরোপুরি একটা সাংবিধানিক প্রশ্ন, খুব বড় রকমের প্রশ্ন, এটা খুব বড় বিচারপতিরা একসঙ্গে থেকে বিচার না করলে হবে না, আইনি যুদ্ধ একটা বড় রকমের চলবে। তো রাহুল গান্ধী বলছেন আমাকে যা খুশি করা হোক, আমাকে গ্রেপ্তার করা হোক, আমার উপর শাস্তি দেওয়া হোক, আমি ছাড়বো না। আমি একটা বহুদিন আগে বলেছিলাম তোমাকে একটা কথা, যে দুই ভাই বোন মানে দুই ভাই বোন নয়, দুটি ব্যক্তিত্ব, প্রিয়াঙ্কা এবং রাহুল, দুটি ব্যক্তিত্ব। কেন ব্যক্তিত্ব? এই যারাই পরিবারবাদ বলতে থাকে তারা কিন্তু
সিন্ধিয়ার পরিবার নিয়ে বিজেপি কথা বলে না, কারণ তাদের পরিবারের লোকেরাই মন্ত্রী আছেন, আমরা জানি। সে জ্যোতিরাদিত্য যে আছেন, তাকে কি বলা হয় পরিবারের মধ্যে তিনি ছিলেন, এখন আছেন, এরকম অজস্র আছে, প্রচুর লোক আছেন, আমি বলতে চাইছি না। কাজে পরিবারের কথা নয়, প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি মানুষ স্বতন্ত্র হয়, তার ব্যক্তিত্ব আলাদা হয়, প্রত্যেকের ব্যক্তিত্ব আলাদা হয়, একজনের সঙ্গে আরেকজন কখনোই একরকম হতে পারে না। আর বাংলায় তথাগত রায়ের সঙ্গে সৌগত রায়ের কোনো মিল নেই, কোনো সেই অর্থে মিল নেই, আমরা জানি। আমি কথার কথা বলছি, একই পরিবারের। কাজে এটা 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 খুব স্বাভাবিক। রাহুলের মধ্যে রাহুল এটুকু জানেন, এটুকু তৈরি করেছেন বা বুঝিয়েছেন, রাহুলের যদি করা হয় তখন প্রিয়াঙ্কা এসে হালটা ধরবেন কংগ্রেসের। এবং কেন, আমি যদি বলতে পারি একই পরিবারের কেন ধরবেন, কেন অন্য কেউ ধরবেন না? অন্য কেউ ধরতে পারেন, পারেন না তা নয়, পারেন, অবশ্যই পারেন। কারণ আপাতত তো মল্লিকার্জুন খাড়গেই হচ্ছে সভাপতি, এবং তিনি তো রাহুলের কথার বিরুদ্ধে কিছু বলছেন না, একই রকম কথা বলছেন। সবচেয়ে বড় কথা, যাকে নিয়ে এত প্রশ্ন উঠছিল, শশী থারুরও একই কথা বলছেন এখন। শশী থারুরও কিন্তু এতটুকু সেখানে বিজেপির কৌশল ফেল করেছে, আলাদা বিজেপি করে যেটা দেওয়া। ফেল করে। তাহলে তাহলে কংগ্রেসকে কোণঠাসা করতে গিয়ে শুধু রাহুলকে কোণঠাসা করলে কংগ্রেস শক্তিশালী হয়ে যেতে পারে, এটা কিন্তু বিজেপির মাথাতেও থাকবে। এটা আমি জানি, এটা বিজেপির মাথাতেও থাকবে। কাজে নিশিকান্ত দুবে নিয়ে এসেছেন, বাইরে মামলা হয়েছে, সম্ভল কোর্টে একটা মামলা হয়েছে রাহুলের বিরুদ্ধে, ফায়ার করা হোক, এআইসিসি কনফারেন্সে কিছু কথা সম্বল কোর্টের বলেছিলেন। মামলাটাতে তো খারিজ করে দেওয়ার পরে তারা এখন এলাহাবাদ হাইকোর্টে গেছে বিজেপির পক্ষ হ্যাঁ, থেকে, আবার একজন এলাহাবাদ, বিজেপির যে রাহুলের বিরুদ্ধে, যেটার বিরুদ্ধে তারা আবার এলাহাবাদ আহ, হাইকোর্ট ওইটা 11ই মার্চ বলেছে নতুন মামলার করে শুনানি শুনবে হবে, বলেছে। হ্যাঁ, নতুন করে শুনানি হবে, সেটা বলেছে। কিন্তু রাহুল গান্ধী এক কথা এগুলো খারিজ করে দিচ্ছেন, উনি কিছু গুরুত্বই দিচ্ছেন না, একদম পরিষ্কার অর্থে। এই যে গুরুত্ব দিচ্ছে না, এরপরে বিজেপি কি করবে, দ্যাট উই ডু নট নো, কারণ একটা তো পলিটিক্যাল স্ট্যান্ডও তাদের আছে, কি আছে। এবারে বাকি যে আরেকটা, এই যে কথাগুলো বলা হলো, তারপরে হলো কি, এবারে ফুয়েলের কথা, এনার্জির কথা। এই যে ফুয়েল আমরা কিনবো, রাশিয়ার কাছে আমরা অনেক সস্তায় কিনেছি, এবং এই সস্তায় কেনার ফলে ভারতের অনেক সাশ্রয় হয়েছে, যেটা যেটা সাধারণ যারা নাগরিক তার সুযোগ পায়, সুফলটা পায়নি। ঠিক আছে, আমাদের পেট্রোলের দাম কমেনি, কিন্তু দেশের তো লাভ হয়েছে ভাই, আর্থিক লাভ হয়েছে, এবং সেই জন্য দেশের লোকও সহ্য করেছে না ভাই, দেশের লাভ হচ্ছে। এবার যদি দেশেরই ক্ষতি হয় তখন কি হবে? যারা এত দেশপ্রেমিক বলে বিরাট ভাবে বলে, দেশপ্রেম দেশপ্রেম করে যারা চিৎকার করেন, তারা দেশপ্রেম নিয়ে কি বলবেন? এই বিজেপি কি বলবে? বিজেপি তখন তার মানে এটাতে আত্মপক্ষ যেটা সমর্থন। হবে গৌতম দা, এতদিন যে তেলের দামটা কম দামে কিনে আমরা একটা বেশি দামেই কিনছিলাম, ভারত কম দামে হ্যাঁ, কিনছিল রাশিয়া থেকে, কিন্তু হুম, আমরা হুম, সেইটা বেশি দামে কিনছিলাম। এবার বেশটা যখন আমরা কিনছিলাম, বেশি হ্যাঁ, দামে কিনবো, ভারত যখন বেশি দামে তেলটা হুম, কিনবে ভেনেজুয়েলা থেকে হুম, বা আমেরিকা হুম, থেকে, হুম, তখন তো তার হুম, ক্যারিং কস্ট দিয়ে তার দাম আরো বেশি পড়বে, এবং তখন নিশ্চয়ই হ্যাঁ, সরকার এতে কোনো ভর্তুকি দেবে না আগের উদাহরণ অনুযায়ী। না, তার মানে না, না, প্রত্যেককে না, বেশি না। তেলের দাম দিতে হবে আমাদের হ্যাঁ, জনসাধারণকে। এটা সোজা এবার বাংলায় এবার যাবে। দেখো, হ্যাঁ, এবারে দেখো, আমি আমি বলছি, যদি আমি ধরে নিলাম সরকার বলল না আমি দেশের লোকের বাড়াবো না, বললো ঠিক আছে, তো সেটা তো দেশের অর্থনৈতিক কাঠামোতে আরো প্রেসার পড়বে, আরো চাপ পড়বে, সে তো আরো চাপ, কোনো না কোনো ভাবে তো টাকাটা দিতে হবে আমাদের, কোনো না হ্যাঁ, কোনো এবং ভাবে। এবং আমরা ডলারে দিতে হবে, যেটা আরো ডলারের দাম এখন সাংঘাতিক। রাশিয়াকে আমাদের ডলারে দিতে হতো না, এবার শোনো, রাশিয়াকে আমরা এবারে টাকায় ওই দিতাম। এবারে এবারে ওই 500 বিলিয়নের টার্গেট যদি থেকে যায়, এবারে এটা একটা বলা হয়েছে যে এই যে দুপাতার যে স্টেটমেন্ট, তাতে দেখা হয়েছে এটা একটা অ্যাসপিরেশনাল তোমার এস্টিমেট, মানে হ্যাঁ, এটা আশা করা যাচ্ছে। কিন্তু তার মধ্যে আরেকটা কথা আছে, ইন্ডিয়া ইন্টেন্ডস টু বাই ইট, মানে ভারত কিন্তু চায় এটা কিনতে। এটা কেন? হ্যাঁ, এটা একটা আরেকটা এটা ক্লজ কেন? সংশোধন করে বলা হলো। আগে বলা হয়েছিল হ্যাঁ, প্রতিশ্রুতিবদ্ধ, ভারত হ্যাঁ, প্রতিশ্রুতিবদ্ধ এটা বলা হয়েছিল, সংশোধনে করে এখন বলা হলো ভারত কিন্তু ইন্টেন্ট চায় টু বাই, মানে ভারত চায়, কিন্তু ইচ্ছে হ্যাঁ, ইচ্ছে আচ্ছা, প্রকাশ এইবারে করছে। দেখো, এটা তো হলো। এবার যদি রাশিয়ার সঙ্গে আমি যদি ওই 500 বিলিয়নের যদি টার্গেট ফুলফিল করতে হয়, তাহলে রাশিয়া থেকে যা আমরা কিনছি তেল, তার থেকে অন্তত 3 থেকে 4 গুণ বেশি কিনলে আমাদের দাঁড়াচ্ছে 15 থেকে 20 বিলিয়ন। তাতেও কিন্তু ওটা ফুলফিল হচ্ছে না, ওই যে 500 বিলিয়ন তাতেও ফুলফিল হচ্ছে না। তো কত তুমি তেল কিনবে?
আর কত তেল আরো কিনে অনেক তুমি আরো অনেক কত কিছু তেল কিনতে কিনে হবে। তা তুমি আমেরিকার সাশ্রয় কত করবে? আর এর মধ্যে আরো একটা পয়েন্টও আছে, সেটা যাই হোক, সেটা অবশ্য রাহুল বলেননি, আমি সেই জন্য সেই পয়েন্টে আমি আসছি না। কিন্তু যে কথাগুলো রাহুল বলেছেন, এই যে গ্রিপ করা, চোপ করা এবং স্যারেন্ডার হওয়া, এটা, এবং ভারতকে বিক্রি করে দেওয়া, এই দুটো জায়গায় ভয়ঙ্কর ভাবে বিদ্ধ হয়েছে বিজেপি, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং কি হয়েছে, ইতিমধ্যেই ওম বিড়লা একটু অস্বস্তিতে আছেন, কারণ তার বিরুদ্ধে কংগ্রেস থেকে আরম্ভ করে আরো অনেকেই, যারা নো কনফিডেন্স মোশন এনেছে, কারণ তাকে মনে হচ্ছে তিনি পক্ষপাত দুষ্ট স্পিকার নন, এই বলে বলা হয়েছে। এবং তিনিও বলেছেন যতদিন না এটা ফয়সলা হবে ততদিন তিনি স্পিকারের আসনে বসবেন না, এরকম একটা কথা বলেছেন, বসবেন না। ঠিক আছে, আমার বক্তব্য হচ্ছে এটাই, যে এই কথাটা স্পিকারের বিরুদ্ধে বলতে হলো কেন? কারণ রাহুল গান্ধী বারবার বলতে চাইছেন এর আগের যে ঘটনাটা, এই যে আমাদের জেনারেল পাস্ট নারওয়ানে। আমাদের চিফ অফ স্টাফ হ্যাঁ, মনোজ নরওয়ানে, তার বইটি নিয়ে যে আলোচনা হচ্ছিল, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমি নতুন করে বলছি না, সেই প্রসঙ্গে যতবার রাহুল গান্ধী বলতে গিয়েছে ওনাকে থামিয়ে দেওয়া হয়েছে। এখন এইটা থামিয়ে দেওয়া হয়েছে এবং তারপরেও কথা উঠলো তাহলে তার এগেনস্টে এফআইআর করা হবে। কেন তিনি এই কথাটা বলছেন, এই নিয়ে হয়েছে এফআইআর, আরেকটা এফআইআর করার প্রশ্ন, যে তিনি যে বই প্রকাশিত হয়নি সেই বই থেকে কেন উদাহরণ দেবেন, কেন বলবেন যে বই প্রকাশিত হয়নি তিনি কেন পার্লামেন্টে বলবেন? কিন্তু আবার বলছি, সংসদের ভেতরে একজন সাংসদের যে অধিকার আছে, সেই অধিকার তিনি যদি আবার প্রতিষ্ঠা করেন তাহলে কিন্তু তার এই বলার অধিকার আছে। কারণ এইটা না প্রকাশিত, অনেক রকম ভাবে বলা যায়, প্রকাশিত কিভাবে, এটা অপ্রকাশিত নয়। পেঙ্গুইন সেটাকে বলছে আমরা প্রকাশ করিনি, কিন্তু প্রকাশিত হয়েছে। কেন হয়েছে? নারওয়ানে কারণ নিজেই এই বলেছেন, বই, আমরা সেনা প্রধানের টুইটেই 23 সালের টুইটে আছে যে আপনারা এই অ্যামাজন থেকে এই বইটা কিনতে পারেন। এবং সেই বইটা যে এক্স্যাক্টলি তুমি যেটা বললে, তিনি বলেছিলেন টুইট করে, এবং সেই বইটা অনেক জায়গায় পাঠানো হয়েছিল যাতে কি হয়, তার এক্সাপ্ট ছাপা হয়, যাতে বইয়ের, এটা আমরা সবাই জানি এভাবেই বই হয়। এবং নিশ্চয় সেই বই অনেকের কাছে আছে, এবং সেই বই আছে এবং অনেকে পড়েওছেন। কাজেই বেরোয়নি বলা মুশকিল, এবং এটার রাহুল নিজেই হাতে করে নিয়ে এসেছিলেন। কাজেই এটা প্রমাণ করাও খুব মুশকিল, তবে সেটা নিয়েও একটা এফআইআর হওয়ার কথা, এবং সেটা বিভিন্ন জিনিস এটাও নিয়ে খুব এফআইআর যেমন আশ্চর্য হয়। গৌতম দা, যে একজন প্রাক্তন সেনা প্রধান, আমাদের দেশের সর্বোচ্চ হুম, সেনাবাহিনীর কর্তা, হুম, তার হুম, হুম, বই প্রকাশ হয়েছে কিনা সেটা দিল্লি পুলিশ খতিয়ে দেখবে, এফআইআর করে তারা হুম, তদন্ত শুরু হুম, করেছে, এবং তারা জেনারেলের কাছ থেকেও তারা হুম, নিশ্চয়ই তার বয়ান নেবে, নিতে হবে হুম, তাদের, যদি এটা বয় তো নেবে, এফআইআর বয় তো নিতেই হবে নেবে। তাদের। এটা খুব আশ্চর্য, এরকম ঘটনা কিন্তু আমাদের দেশে খুবই না, বোধহয় অভূতপূর্ব। অভূতপূর্ব। এবারে কি হলো, এবারে দেখো এক, মুশকিল কোথায় হলো, এই যে পিটিআই থেকে যে অংশটা, যে এক্সাপ্টটা বাইরে দেওয়া হলো, বিশেষ করে সেইটা তো ভয়ঙ্কর স্পর্শকাতর জায়গা। হুম। ন্যাচারালি সবচেয়ে স্পর্শকাতর জায়গাটাই তুলে দেওয়া হয়েছে। যদি অন্য জায়গা তুলে দেওয়া হতো তাহলে হয়তো কারোর নজরেই আসতো না। কারণ দেখো, 2023 সালে বইটা বেরিয়েছে, মানে অন্তত জানি আমরা বইটা প্রকাশিত হচ্ছে, উনি বলছেন কিনুন এবারে। হুম। তারপরে এতদিন পেরিয়ে গেছে। পেনগুইন এমন একটা সংস্থা, তারা কিন্তু যথেষ্ট এই সমস্ত আইন কানুন দেখে বইটই ছাপে, এটা আমরা জানি। পেনগুইন অত কিছু বোল্ডলি আমি এই বইটা ছেপে দিলাম খুব সাহসের সঙ্গে, এরকম মোটেই পেনগুইন সে ধরনের ব্যবসায়ী সংস্থা নয়, মোটেই তা নয়। কাজে তারা অনেক, এমনিতেও তাদের একটা একটা বিভাগ আছে, নিশ্চয়ই ডিপার্টমেন্ট আছে, লিগ্যাল ডিপার্টমেন্ট আছে, তাছাড়াও তারা আইনে ইয়ে নিয়েছে, সে সমস্ত দিক দেখেছে, কিচ্ছু বলেনি আজ পর্যন্ত। তার আগে কোথাও কিছু আলোচনা হয়নি, উচ্চবাচ্য হয়নি, এই বইটাকে ব্যান করা হয়নি, যে না এই বইটা পড়ে দেখা হচ্ছে এই বইটা ব্যান থাকবে। সিনেমা রিলিজ করার আগে ব্যান করে দেওয়া হচ্ছে, সিনেমার কোন অংশ বাদ দিতে হবে সেটা পর্যন্ত বলে দেওয়া হচ্ছে আগেই সেন্সর করে। আর আর্মি নিয়ে, এবং আরো একটা কথা, এটা কোনো জেনারেল হেজিপেডি সেনা নন, তিনি একবার সেনা প্রধান, পদাতিক বাহিনীর মানে সেনা প্রধান তিনি। তিনি একটা বই লিখছেন, তিনি আইনটা বোঝেন না, এটা হতে পারে না। মিলিটারি ইন্টেলিজেন্স বলে একটা ব্যাপার আছে, মিলিটারি ইন্টেলিজেন্সে প্রথমে তো যায়, এবং তিনি দেশের মিলিটারি বিরুদ্ধেও কিছু লিখবেন, এটা তো অপ্রত্যাশিত, এটা কল্পনাই করা যায় না। অপ্রত্যাশিত,
কল্পনা করা যায় না। তার তাছাড়াও এটা বইটা যাবে মিলিটারি ইন্টেলিজেন্সের কাছে, এবং মিলিটারি ইন্টেলিজেন্স কার আন্ডারে? হোম মিনিস্ট্রির আন্ডারে। তো তারা তো দেখবে এর মধ্যে কি কি আছে, তারা তো সবটাই দেখবে, তো দেখতে হবে তাদের। কাজেই এটা তাদের কারোর নজরেই আসেনি। এইটা যেই মুহূর্তে পিটিআই এসেছে তখন সঙ্গে সঙ্গে বিজেপি মনে করেছে তো সাংঘাতিক কথা, এই কথাটা করলে তো প্রধানমন্ত্রী যে আসলে সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন আমাদের চিফ অফ স্টাফের উপরে, সেনাদের উপরে সব ছেড়ে দিয়েছিলেন, এ তো ভয়ঙ্কর কথা হয়ে যাবে। তাহলে তো মনে হবে যেন সেনা নয়, মনে হবে আমাদের তিনি রাষ্ট্রপ্রধান এবং প্রতিরক্ষা প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী, তারা সবাই কি ভয় পেয়ে গিয়েছিলেন? সবাই কি বলে দিয়েছিলেন আমাদের ঘাড়ে আর কিছু নেই, তোমরাই যা করার করো? এটা হতে পারে? এই যে জিনিসটা সামনে এসে যাবে এবং সেটা যে রাহুল গান্ধী এভাবে চেপে ধরবেন, এই চেপে ধরাটা ওরা ভাবতে পারেনি। সেই জন্য এইরকম রে রে করে উঠে ওনাকে একটি কথাও রাহুলকে বলতে দেওয়া হলো, চেষ্টা করা হলো সেদিন থেকে যাতে আর কোনো কথা না বলতে পারেন। কিন্তু তারপরে ক্রমাগত এটা চলছে। এই জন্য রাহুল গান্ধীকে এখন ওরা যদি না থামাতে পারে, মনে করছে স্টঞ্চ ক্রিটিক, সরকারের সবচেয়ে বড় ক্রিটিক যদি কেউ হয় তাহলে সেটা হচ্ছে রাহুল গান্ধী। এলওপি বলে শুধু নয়, তিনি যদি এলওপি নাও থাকেন তাহলেও তিনি হচ্ছে সবচেয়ে বড় ক্রিটিক, সবচেয়ে বড় সমালোচক, কট্টর সমালোচক শুধু না, সাংঘাতিক ভীতিপ্রদ একজন সমালোচক। তিনি ওসব গান্ধী পরিবার নন। রাহুল গান্ধী হিমসেলফ একজন এমন একটা বিরোধী পক্ষের নেতা হয়ে দাঁড়িয়েছেন, বা নেতা হয়ে দাঁড়িয়েছেন, কংগ্রেসের নেতা হয়ে দাঁড়িয়েছেন, যার কথা কংগ্রেস শুনছে এবং দেশের বহু মানুষ শুনছে। একটা জিনিস মনে রাখছে না বিজেপি, যে প্রধানমন্ত্রীকে যারা নির্বাচিত করেছে সেই জনগণই কিন্তু বিরোধী নেতাকেও নির্বাচিত করেছে। এটা মনে রাখা উচিত তাদের, এটা ভুলে যাচ্ছে তারা। প্রথমত আমাদের সময় প্রায় শেষ, আমরা একটুখানি আপনার কাছে তবুও জানতে চাইবো, যদি এইটা হয় যে রাহুল গান্ধীকে সংসদ থেকে বহিষ্কার করা এবং তার ভোটাধিকারী মানে ভোটে দাঁড়ানোটাই কেড়ে নেওয়া, ভোটে দাঁড়ানোর অধিকারটাই কেড়ে নেওয়া, এইটা যদি করা হয় তাহলে সেটা রাহুল গান্ধীর পক্ষে কি সাপে বড় হয়ে উঠবে না? দেখো, আমি এটা প্রথমত মনে করি না বিজেপি এতখানি, এই বিজেপি ভারতীয় জনতা পার্টি এতখানি মানে কি বলবো মূর্খতার বা বোকামির কাজ করবে, আমি মনে করি না। কারণ বিজেপি যথেষ্ট কৌশলী দল, তার মধ্যে অনেক বুদ্ধিমান লোক আছেন, এটাও আমরা জানি, নেই তো তা বলবো না, অনেকে আছেন, এবং তাদের মধ্যে অনেক আইনজ্ঞ আছেন, সংবিধান বিশেষজ্ঞ আছেন, অনেকে আছেন, এবং সেটাও জানেন যে এটা চলবে অনেক দীর্ঘদিন, এবং যতদিন চলবে, যদি দীর্ঘদিন চলতে থাকে, তখন এটাও তো হতে পারে যে তখন দেখা গেল রাহুলের পক্ষেই বেশি অভিমত জড়ো হচ্ছে, সমস্ত বিরোধী পক্ষ রাহুলের পক্ষে চলে যাচ্ছে, তখন কিন্তু বিজেপির পক্ষেও খুব অসুবিধা হবে সামলানো। কাজে বিজেপিও যে এখনই যতটা বলেছে ততটা সঙ্গে সঙ্গে করে দেবে এটা আমার মনে হয় না, যদিও করবে, সবটাই হবে, আইনও হবে, আইনের লড়াই হবে, সবই চেষ্টা করবে, বাদ দেওয়ারও চেষ্টা করবে, কিন্তু আবার দেখা যাবে সুপ্রিম কোর্টে গিয়ে আইনের লড়াইটা প্রচন্ড ভাবে চলবে। এর আগে যেমন হয়েছিল, বিজেপি একেবারে ফিরে আসতে হয়েছিল, রাহুলের সমস্ত কিছু ফেরাতে হয়েছিল, ফিরিয়ে আসতে হয়েছিল, করেছিল। তবে তুমি যেটা বলছো যে যদি ধরে নিলাম রাহুলের জেল হয়ে গেল, রাহুলকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হলো, তাহলে রাহুলের ইমেজকে সামলানো বিজেপির পক্ষে খুব কঠিন হবে, এটুকু বলতে পারি, শুধু খুব কঠিন হবে। তখন কিন্তু রাহুল এইরকম ভাবে আর থাকবেন না, রাহুল মানুষের চোখেই একটা হিরো হয়ে যাবেন। এবং এটা পাকিস্তান নয়, উই মাস্ট রিমেম্বার ইট দ্যাট আমাদের দেশ এখনো, ইট ইজ নট পাকিস্তান যে ইমরানের মতো ভেতরে জেলে ভর্তি করে দিলাম শেষ হয়ে যাবে, না, হবে না। আমাদের এখনো একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসি আছে, তার জন্য এই ভাইব্রেন্ট ডেমোক্রেসিটা আছে, এটা এখনো বিজেপি বুঝতে পারছে না, যার জন্য সংসদে এত কথা বলতে পারে বিরোধীরা, এখনো মুখের উপরে এখনো বলতে পারে। এটা কিন্তু মনে রাখা দরকার, বিজেপিরও এটা মনে রাখা দরকার। বিজেপি যারা পাস্ট ছিলেন, বড় নেতারা ছিলেন, অটল বিহারীর মতো সময়েও, তারা কিন্তু জানতেন। এই এখন নতুন যারা এসেছে না, যারা এসেছে তাদের কাছে তারা এই সমস্ত জানে না। কার জানবে, কি করে জানবে? তারা তো মাটি থেকে ওঠেনি, তারা তো নিয়ে এসে বসিয়ে দেওয়া হয়েছে অনেককে। এটা হচ্ছে সমস্যা, সুব্রত।
ধন্যবাদ গৌতম দা, খুব সুন্দর আপনি একটি আলোচনা করলেন আমাদের দর্শকদের জন্য। আপনারা এই অনুষ্ঠান যারা দেখলেন তাদের কাছে আমরা আশা করব যে আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং সেই সঙ্গে আমাদের এই চ্যানেলটিকে, আমার এই চ্যানেল এবং গৌতম দার গৌতম ব্যানার্জি অফিসিয়াল, এই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই চালু করে রাখবেন। নমস্কার।